দর্শক মন্ডলী কেমন আছেন? শুনতে পাচ্ছেন? ইউটিউবাররা শুনতে পাচ্ছেন? সাউন্ডে কোনো সমস্যা নাই তো না? গুড। আজকে একটু আগে এসেছি। আজকে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একটু টায়ার্ড, এই জন্য একটু আগে এসেছি। হয়তো একটু আর্লি ঘুমিয়ে যাব এই জন্য। তো আজকের বিষয়টি নির্ধারণ করেছি, সাবজেক্টটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই একটু বলে রাখি যে কেন বিষয়টি নির্ধারণ করলাম, তাই না? সবাই নিশ্চয়ই জানতে চাচ্ছেন। তো যা বলছিলাম, আজকে মামু চলে আসছেন, গুড, ঠিক আছে। শামীম ভাই, শামীম আলামিন, আপনি যদি সাথে থাকেন, আপনি আজকে আমার গ্যালাক্সি ফোনে মেসেজগুলো দিবেন, সেটাতে ইউটিউব আছে আজকে। গ্যালাক্সি ফোনে দেবেন কাইন্ডলি। মনে থাকবে শামীম ভাই, আপনি মেসেজটি লিখুন যে পেয়েছেন। সাউন্ড লো কেন হবে? সাউন্ড তো হাই হবার কথা। আমার তো আইফোনটা ঝামেলা দিচ্ছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। ছেলেরা বলছে লো, মেয়েরা একটু শার্প হয়, কোনো অসুবিধা নেই। শামীম আলামিন, আপনি শুনতে পাচ্ছেন? আমি গ্যালাক্সি ফোনে মেসেজগুলো দিবেন আপনি, প্রশ্নের উত্তরগুলা। তো আমরা আস্তে আস্তে করোনা সিজন পার হয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের জন্য সান্ধ্যকালীন যেই আমরা এই সেশনগুলো করি, সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, কারণ মানুষগুলো ভালো হয়ে আসছে। আমাদের সাবজেক্টগুলো এই অঞ্চলের জন্য কিছুটা কমে আসছে। তো আশা করছি আপনারা রাগ করবেন না যদি আগামী 5-6 দিন 7 দিনের মধ্যে এই সান্ধ্যকালীন সেশনটি আমরা কমিয়ে আনি। তারপরও যদি সান্ধ্যকালীন সেশনে আপনারা চান আমাদেরকে, করোনা বাদ দিয়ে হয়তো অন্য সাবজেক্ট নিয়ে আমি প্রতিদিনই কথা বলতে পারি। অনেক সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে কথা বলা যেতেই পারে, তাই না? শামীম আলামিন, আপনি কিছু না লিখলে কিন্তু আমি কনফিউজড। আমার টিম মেম্বার যারা শুনছেন, শামীম ভাইকে একটু কল দিয়ে বলে দেন কাইন্ডলি যে গ্যালাক্সি ফোনে মেসেজ। তো যা বলছিলাম, প্রথমে আমরা সন্ধ্যার এই বেলাটি আমরা সাধারণত যুক্তরাষ্ট্র ভিত্তিক যারা দর্শক আছেন তাদের জন্য রাখি। এইটির লেভেলটি একটু হায়ার দেন বাংলাদেশের লেভেল হয়। বাংলাদেশে মাত্র শুরু হচ্ছে রোগটি, তাই আমরা বাংলাদেশের জন্য বেসিক সাবজেক্টগুলো রাখি এবং বারবার বলতে চেষ্টা করি বাংলাদেশের বাসীর জন্য, কারণ তারা ইগনোর করেন আমাদের মেসেজগুলোকে। আমরা চাইবো তারা ভালো থাকুন, এই মেসেজগুলো শুনে সেগুলোই। তো আজকে একটা লাইভ সেশন ছিল, তার আগে প্রিপারেশন ছিল, অফিসের ছোট্ট একটি মিটিং ছিল, তারপর শত শত কল। হ্যাঁ, এটি আনলিমিটেড কল। কেন যেন মানুষ, সবাই বিশ্ববাসী আমার মোবাইল ফোন নাম্বারটি জেনে গিয়েছে। তারা ধনী গরিব নির্বিশেষে, বয়স্ক জোয়ান সবাই, বিশেষ করে বুড়িরা আমার প্রেমে মশগুল আমি দেখতে পাই। খুব সুন্দর করে আবদার করে ওনারা কল করে ফেলেন মেসেজ না দিয়ে। তো তাদের জন্য সব মাপ, কিন্তু ইয়াং তরুণীরা হয় তাদের জন্য আবার SMS-টা বেটার। আমি চেষ্টা করেছি আজকের কলগুলো করতে, তবে শেষের দিকে এসে আজকে আর পারিনি শেষের কলগুলো আনসার করতে। প্রায় 200 SMS বসে আছে, ওগুলো আনসার আজকে করব না। ওগুলা কেন এসেছে আমি শেষের দিকে বলবো। হ্যাঁ, তো আজকের কলগুলো বেসিক্যালি ছোট ছোট কল, বেশি না। এর মধ্যে হ্যাঁ, শামীম আলামিন, আপনি আমাকে গ্যালাক্সিতে মেসেজগুলো করবেন, মনে থাকবে তো? আপনি মাত্র জয়েন করলেন দেখলাম। তো আজকের কলগুলোর মধ্যে বেশিরভাগই দেখলাম যে মানুষ ঘরে আছে, ঘরে থেকে কিছু বিপদ হয়েছে, এইরকম টাইপের ছোট ছোট বিপদগুলো। কিছু কিছু মেডিকেল কল আসতে শুরু করেছে, যেগুলো ধরুন পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, প্রেশার কি করব, এগুলো। অর্থাৎ মানুষজন করোনা থেকে বের হয়ে আসছে। এইটি একটি ব্যঞ্জক খবর বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এইটির অর্থই হচ্ছে আমরা স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরে যাচ্ছি।
এরপর দুপুরের পর আমি ব্রঙ্কসে গেলাম একটি হাসপাতালে, আমাদের দি অপটিমিস্ট নামে একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান, আমি এটির একজন কর্মকর্তা। এই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সংগ্রহ করা 200 N95 এবং 1000 মাস্ক এবং 1000 গ্লাভস আমরা এই হাসপাতালকে দিয়ে এসেছি। তাদের মনের ভিতরে, তাদের যে চেহারার ভিতরে যে খুশিটা রেখেছি, এই আমি যে নদী পার হয়ে ড্রাইভ করে তাদের কাছে গিয়ে দিয়ে এসেছি, এইটি আমার সারাদিন আমার কাজ হয়ে গেছে। এরপর যেটি করলাম, ব্রঙ্কসেই আমি আরেকটি পরিবার, বুড়ো বুড়ি, আজকে প্রায় 1.5 মাস ওনারা একসাথে লকডাউন হয়ে আছেন, ওনাদের ছেলেমেয়েরা বোধহয় সেখানে। সেখান থেকে আমাকে বলা হয়েছে ওনাদের বাবা মা সবসময় বাড়িতে থাকেন, আমি জন্য তাদের বাড়িতে গিয়ে মাস্ক এবং গ্লাভস দিয়ে আসি। তো দুজনের বাড়িতেই আমি মাস্ক এবং গ্লাভস দিয়ে আসছি, আমি নিজেই সাপ্লাই দিয়ে আসছি আজকে। তো কিছু কিছু জিনিস আমি নিজে করতে চাই, যেমন ধরুন এই বয়স্কদের সার্ভিসগুলো আমি কাউকে সুযোগ দিতে চাই না, এই সুযোগগুলো আমি নিতে চাই। মনে হয় এদের দোয়া একটু বেশি থাকে, এই জন্য হতে পারে। তো ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আমার খুব যে এই যে ভিডিওগুলো, এগুলোর পিছনে বেশ কিছু মানুষ লেগেছে। অনেকে ভাবছে আমি এগুলোকে পয়সা দিয়ে ভাইরাল করাই, অনেকে ভাবছে যে আমি আমার নিজের লোক দিয়ে ভাইরাল করাই। যেটাই বলুক, আমার কাছে এগুলো ব্যাপার না। আমার কাছে মনে হয় যে আপনারা ভালোভাবে গ্রহণ করেছেন, এইটাই হলো ব্যাপার। তো এবং প্রতিটি ভিডিও আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এদেরকে আমরা শিক্ষা দিব, এগুলোকে আরো শেয়ার করে, যদি ভালো লাগে আমরা আরো শেয়ার করে আরো শিক্ষা দিব সবাইকে, সমগ্র জাতিকে শেখাবো আমরা যে স্বাস্থ্য কি জিনিস। আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক বিষয়ে জানতে চান, যে ইন্টারেস্টিং সামথিং অ্যাবাউট করোনা, আমি ওগুলো আমি প্রস্তুত করব আপনাদের জন্য, আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, অসুবিধা নেই। আর করোনা বিষয়ে কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট সামনে আনছি, ভিটামিন ডি নিয়ে কথা বলবো, আলট্রাভায়োলেট রে নিয়ে কথা বলবো, তারপর এরকম টুকটাক ছোট ছোট জিনিস আসবে। সকালের সেশনগুলোতে ইন্টারেস্টিং জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে, কারণ বিকালের সেশনটি মনে হয় যুক্তরাষ্ট্রবাসীরা একটু টায়ার্ড হয়ে গিয়েছেন, তারা ভালো হয়ে গিয়ে যাচ্ছেন, এই জন্য। রোকেয়া কেমন আছো? তো যা বলছিলাম, আমার পেছনে লেগেছে মানুষ। হ্যাঁ, তো আমার পেছনে লাগার আরেকটি অংশ হচ্ছে, অনেককে দেখছি আমার ছবি জুড়ে দিয়ে একটি মিথ্যা প্রেসক্রিপশন জুড়ে দিচ্ছেন, তারপরে ইনবক্সে এগুলো ভাইরাল ঘোরাঘুরি করছে। তার কিছু আমার ইনবক্সেও এসেছে। তা আমি একটু অবাক হয়েছি, একদম মেডিসিনের নাম পর্যন্ত লেখা, ছবি দেয়া, আমার নাম লেখা, তারপর নিচে প্রেসক্রিপশন বানিয়ে দেওয়া হয়েছে, ডেজলর খাও, তারপরে লরাটাডিন খাও, এগুলো লিখে লিখে কোথা থেকে একটা সিগনেচারও মেরে রেখেছেন। এইটি ভাইরাল হচ্ছে, বেশ ইন্টারেস্টিং জিনিস। তারপর ইউটিউবে যখন যাই তখনও দেখি যে ঘটনা একই, এরকম প্রচুর মানুষ আমার ভিডিওগুলোকে তাদের নাম টাম দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি কার কাছে সাহায্য চাইবো আমি জানি না, বাট মানুষ যেন ম্যাটেরিয়ালগুলোকে ভালোভাবে গ্রহণ করে কিছু শিখতে পারে, সেইটি আমার লক্ষ্য এখানে। আর আমার কোনো তৃতীয় কোনো লক্ষ্য নেই। তো যা বলছিলাম, আজকে একটি খবর দেখতে পেলাম যে ইমার্জেন্সি রুমের একজন চিকিৎসক, সে আত্মহত্যা করেছে নিউ ইয়র্কের। আমার কাছে খুব খারাপ লেগেছে, যে হাসপাতাল সেটিতে আমিও কাজ করি, গত সপ্তাহেও গিয়েছি আমি নিজে। তো কষ্ট লাগলো। তার ভাষ্য হচ্ছে সে আর এই লাশের মিছিল সে আর আর নিতে পারছিল না। ইয়াং একজন তরুণ চিকিৎসক। তো আমরা আসলে একটি সময় এই লাশ দেখতে দেখতে, মানুষের কষ্ট দেখতে দেখতে এক সময় পাথর হয়ে যাই, কিন্তু এই পাথরের ভেতরেও কিন্তু নারকেলের রস থাকে। তো ব্যাপারটি এমনই, হয়তো এই চিকিৎসক তিনি হয়তো ভেতরে এই কষ্টগুলো আর নিতে পারেননি। প্রতিটি দিন এক একটি হাসপাতালে 60 জন 70 জন করে মারা যাচ্ছিল। 2-3 সপ্তাহ আগেই আমরা আমাদের ডাক্তারদের গ্রুপে চ্যাট করছিলাম যে আজকের দিনটি খারাপ, কারণ আজকে প্রতি 5 মিনিটে একটি করে মৃত্যু হয়েছে। আমরা নিজেরা মানে কি বলবো, আমরা নিজেরাও পাথর হয়ে যাই। মানুষকে হারাতে কে চায়? তো পরিচিতই হোক আর অপরিচিতই হোক, তো আমাদের নিজেদের মধ্যে যখন এই কথাগুলো হয় তখন আমরাও খুব বিষণ্ণ হয়ে যাই যে আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সামনে দিয়ে একজন মানুষ চলে গেল, আমরা শুধুই তাকিয়ে রইলাম। এরকম অনেক গল্প আছে। যখন করোনা কাল চলে যাবে হয়তো লিখবো কিছু একটা, এটি লিখতেই হবে। তো যা বলছিলাম, এই মুহূর্তে আমরা যখন করোনা চলছিল পরিস্থিতি,
তখন এক ধরনের অ্যাংজাইটি ছিল যে কি হবে কি হবে কি করব, এইটি নিয়ে আমরা অ্যাংজাইটিতে ভুগেছি। এই বুদ্ধি চলে আসলো। আর এখন করোনা চলে যাচ্ছে নিউ ইয়র্কে, এখন কিন্তু আরেক ধরনের অ্যাংজাইটি, এটি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। এটা এটা অনেকটা সেই রকমই মনে হচ্ছে যে মানুষজন একটি থমকে গিয়েছে যে কিসের মধ্যে দিয়ে গেলাম, এখন কি করব কি হবে। আমাদের সাথে অনেক কঠিন কঠিন মানুষ যারা আমাদের সাথে কাজ করেন তারাও দেখি যে ভেঙে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে একটু অবাক হই। সেই মানুষগুলো চিন্তা করতে করতে অনেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অনেকে ঘুম হচ্ছে না, অনেকের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন বাসা থেকে বের হওয়ার পালা। বের কিভাবে হবে? কেউ গ্রসারি করতে যাবেন, বের হওয়া মাত্র তার এরকম শেকিং শুরু হচ্ছে যে প্যানিক অ্যাটাক, আমি বেরোতে পারবো কিনা, আমার এলিভেটর ধরতে পারবো কিনা, এই যে একটি মানুষ দেখতে পাচ্ছি আমার কি হবে, এই মানুষটি আমার কাছে চলে এসেছে, বাড়িতে গিয়ে অর্ধেক পথে যে আবার গোসল করে তারপর বাহিরে হচ্ছে, তারপর এলিভেটর দিয়ে না গিয়ে সিঁড়ি দিয়ে বের হচ্ছে। খুব ব্যাপারগুলো কিন্তু এতটা যে হবে আমি বুঝতে পারিনি। সত্যি আমার কাছে প্রতিদিনই 5 থেকে 7 জন মানুষ কল করছে, স্যার আমি ঘুমাতে পারছি না, আমার ডাক্তারকে খুঁজে পাচ্ছি না, আমার ঘুম হচ্ছে না, বুক ধরপড় করতেছে। ইয়াং মানুষরা এগুলো করতেছে, তো আমাদের কাছেও খারাপ লাগে। কিন্তু কি করব, রোগ তো এমনই হয়। যখন রোগটি ছিল আশেপাশে তখন এক ধরনের, এখন বের হয়ে আসতে গিয়ে তার দেখা যাচ্ছে পোস্ট ট্রমেটিক হচ্ছে। আর যারা বয়স্ক আছে, আচ্ছা বয়স্কদের পরে যাই, তো এই ব্যাপারগুলো মানুষকে জেকে বসেছে। যতটা না শারীরিক রোগ, এখন তার চেয়ে বেশি মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি আমরা। সবার সহ্য ক্ষমতা এক নয়। এই জায়গাটিতে আমার যারা সহকর্মী আছেন তারা বলবেন যে স্যার আপনি তো লৌহ মানব। বলতে পারেন। আমি গত 5 সপ্তাহ আমি যেভাবে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি, আমি প্রতিদিন অ্যাভারেজ 17 ঘন্টা কাজ করেছি। অফিসের ভিতরে, বাসায় এসে, বাসা থেকে আসার পথে, বাসায় যাওয়ার পথে, অফিসে যাওয়ার পথে, মাঠে গিয়েছি, ঘাটে গিয়েছি। আমি ছেড়ে কথা বলিনি। করোনা হয়তো মাফ করে দিয়েছে আমাকে বা করবে, কিন্তু আমি চেষ্টা করেছি একদম রাত্র 1টা 1:30টার সময় মানুষের ফোন অ্যান্সার করেছি। তারপর বাধ্য হয়ে ফোনটি ইদানিং আমি এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমোতে যাই। কারণ আমি ওই 5 ঘন্টা যদি ঘুমটি না আসে, আমি সারাদিন আমি এরপরে চলতে পারবো না। তাই বাধ্য হয়ে এয়ারপ্লেন মোডে ঘুমিয়েছি। ভেবেছিলাম রক্ষা, কিন্তু দেখা যায় যে ওই ওয়াইফাই দিয়ে কল ঠিকই চলে আসে। এখন জেনে গেছি ওইটিও কিভাবে বন্ধ করতে হয়। তাই চেষ্টা করি ঘুমোতে, কিন্তু দেখা যায় যে গত 5-6 দিন সকাল 6টায় ঠিকই ঘুম ভেঙে যায়। 1 ঘন্টা ঘুমানোর পরে আর হয় না। তো যাই হোক, যখন এই করোনা পরিস্থিতি চলে যাবে তখন হয়তো আমি 2 সপ্তাহের ছুটি নিব, একটু ঘুম দেব, আপনাদেরকে সবাইকে সুস্থ রেখে আমি ঘুমোতে যাব, এটি আমার প্ল্যান। তো যা বলছিলাম যে মানসিক কম্পোনেন্টগুলো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যা বলবেন সবগুলো কিন্তু কেউ না কেউ সাফার করছে। কেউ মানসিকভাবে, কেউ অর্থনৈতিক প্রবলেমের জন্য, কেউ দিস কেউ দ্যাট, কিন্তু এটি আছে। কিন্তু দেখুন কিভাবে উতরাবেন আমি বলছি পরে। এর মধ্যে দিয়ে, এই যন্ত্রণার মধ্যে দিয়ে দেখা গিয়েছে যে মানুষ তাদের শিশুদের ভ্যাকসিনগুলো দিচ্ছে না। তাতে আমরা যেটিতে সমস্যায় পড়লাম, এই প্রবলেমটি এক সময় হয়তো চলে যাবে, কিন্তু এই যে ভ্যাকসিন না দেবার ফলে দেখা যাবে যে তৃতীয় বিশ্বগুলো থেকে এই পুরনো রোগগুলো আবার উঠে আসবে নতুন বিশ্বে, অথবা নতুন বিশ্বেই দেখা যাবে যে পুরনো রোগগুলো আবার উঠে এসেছে। মিজেলস, মাম্পস, রুবেলা, পোলিও, এগুলো চলে আসার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলে দিয়েছে। গিয়াস ভাই কেমন আছেন? সালাম আলাইকুম। আপনি আমার SMS করেন, কালকে আপনার সাথে কথা বলবো গিয়াস ভাই। আচ্ছা, তো যা বলছিলাম যে যেই কারণে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিপদে পড়ে গিয়েছে, এবং আগামীতে আমার ধারণা এই ভ্যাকসিন জনিত রোগগুলো আমাদের জন্য আরো প্রকট আকার ধারণ করবে। সেই জায়গাটিতে কি হবে, আমার সেই জায়গাটিতে ভয় লাগে, এবং বিজ্ঞানীরা সেই জায়গাতে সত্যিকার অর্থেই ভীষণভাবে ভীত যে কি হবে। তার মধ্যে আরেকটি ভয় আসছে। আমি আজকে ভয় দেখানোর জন্য বসিনি, আজকে আমার প্রিপারেশন ভালো নয় আপনাদের জন্য, তাই খুব ইজি সাবজেক্ট পিক করেছি। আচ্ছা, এখন তার মধ্যে ফ্লু সিজন আসবে 3 মাস পর থেকে।
তখন বিজ্ঞানীরা বলছে যে তখন এই ফ্লু এবং এই যন্ত্রণার কোভিড হয়তো একসাথে মানুষ বুঝতে পারবে না কোনটি আসলো কোনটি আসলো না, ততদিনে ওষুধও থাকবে না, টিকাও থাকবে না, তখন আরেকটি ম্যাসাকার হবার সম্ভাবনা জাগবে। এক কথায় আগামী 6টি মাস বা 10টি মাস স্বাস্থ্য নিয়ে আমরা সবাই দৌড়ের উপর থাকব, এটি সত্য। মানসিকভাবে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সবাই যার যার জায়গা থেকে আরেকটু শক্ত হতে হবে। কোনো ঔষধে কাজ হবে না। ঔষধ কতদিন খাবেন, তাই না? ঔষধ দিয়ে নয়, নিজের মনের ভেতরে যেই শক্তি আছে সেইটিকে জাগিয়ে তুলুন। জন্ম এবং মৃত্যু সৃষ্টিকর্তা লিখে দিয়েছেন, তাই ঠিক এইভাবে চিন্তা করাটি ঠিক নয়। আমরা পজিটিভ থাকতে চাই, বিধাতা আমাদের জন্য আগামী বেলায় কি খাবো সেটিও নির্ধারিত করে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এইগুলো নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। এইগুলো যদি নিয়ে ভাবতাম, আমার মতো একজন মানুষ মাঠে ঘাটে রাস্তায় হাসপাতালে যেই চক্কর গত 5-6 সপ্তাহ দিলাম, আমি কি চলতে পারতাম বলুন? বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, এইটি আপনাদেরকে বলতে চাই। মানুষের 20টি আঙ্গুল আছে, আল্লাহ তাআলা যদি অর্ডার দেন একটি আঙ্গুল কেটে দিতে, মনে করবেন এটি কাটা হয়েছে আপনার ভালোর জন্য, যেন আপনার শরীরকে রক্ষা করা যায়। ওনার নিজস্ব একটি প্ল্যান আছে, আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না কোনো ট্রাই করে। তাই তার প্ল্যান যা হবে সেইটিতে আলহামদুলিল্লাহ বলার ব্যবস্থা করুন, এইটি আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আপনাকে বাস্তবিক কিছু উদাহরণ আনলাম, কিন্তু এটি আপনাদের ভয় দেখাবার জন্য নয়, আপনাদেরকে আরেকটু শক্ত করার জন্য। দেখুন, এর মধ্যে আসুন বাচ্চাদের নিয়ে কথা বলি। আমরা বড়রা টিভি দেখছি, সব সময় কথা বলছি করোনা করোনা করোনা, এই যন্ত্রণা। তারা কি করবে? তারা কিন্তু আপনাদেরকে বলতে পারবে না মা আমি অ্যাংজাইটিতে ভুগছি, মা আমি ডিপ্রেসড। তারা কি করবে? তাদের ভেতরে একটি ভয়, তারা ঘুমোতে চাবে না, তারা ঘুম থেকে উঠে যাবে। তারা যার টয়লেট কন্ট্রোল ছিল সে দেখা যাবে যে বিছানায় সে প্রস্রাব করে দিচ্ছে, সে রাতের মধ্যে চিৎকার দিয়ে উঠছে, সে বাইরে যেতে চাবে না। এই জিনিসগুলো হলো শিশুদের। আর বয়স্করা কি করবে? বয়স্কদের লক্ষণগুলো একটু অন্যরকম। তারা একটু ডাল ফিল করবে, বলবে না। অথবা বয়স্ক মহিলারা যেটা করবে, বলবে আমার পেটে ব্যথা, বলবে আমার কোমর ব্যথা, বলবে আমার মাথা ব্যথা, আমার ঘুমের ওষুধটি বাড়িয়ে দাও। এই জিনিসগুলো আপনার হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো এই জিনিসগুলো থেকে বের হবার উপায় কি? বাড়ির ভিতরে এইগুলো নিয়ে আলোচনা কম করুন। জীবন চলতেই হবে। ৭১-এর যুদ্ধের সময় এর চেয়ে ভালো ছিল অবস্থা না খারাপ ছিল? অবশ্যই এর থেকে খারাপ ছিল। আমাদের কারো খাদ্যদ্রব্য ছিল না, স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, চাকরি ছিল না। আমরা তো ঘাস খেয়েও বেসেছি অনেক মানুষ। কোথায়? আমরা তো মরে যাইনি, জেনারেশন তো ঠিকই আছে। হ্যাঁ, আমরা কিছু মানুষকে হারিয়েছি, কিন্তু সময়ের সাথে এইটি হিল হয়ে গিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই। এখন এই মুহূর্তে অনেকেই হয়তো ভাববেন যে কাজে যাব কিনা। কেউ কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার জন্য চিন্তা করবে না, দেখবেন যে বের হয়ে গিয়েছে। এই কাজে যেতে গেলেই প্রবলেম। গ্রসারিতে কিন্তু ঠিকই মানুষজন ঘোরাফেরা করছে, কিন্তু এই কাজে যেতে গেলেই প্রবলেম, বাহির হতে গেলেই প্রবলেম। তো এইটি নিয়ে দুইটি তত্ত্ব আছে, একটি হচ্ছে ফ্লাডিং আর একটি হচ্ছে ডিসেন্সিটাইজ। ফ্লাডিং হচ্ছে আপনি বাঘ ভয় পান, একদিন নিয়ে বাঘের সামনে দাঁড় করিয়ে দিলেন, দেখো কি হয়। তখন সে নিজস্ব একটি ভাবে সে তার বলয়টি তৈরি করে নেবে, সাহস তৈরি করে নিবে, অথবা সে অজ্ঞান হয়ে যাবে। প্রথমটির সম্ভাবনাই বেশি। এটিকে ফ্লাডিং বলা হয়। অর্থাৎ একদিন বাহিরে নিয়ে গিয়ে দাঁড় করে দেবেন, দেখো সব তোমার আগের জীবনই আছে। এটি এক। আর দুই হচ্ছে ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ আস্তে আস্তে আপনি নিজেকে পরিবর্তন করুন পরিবর্তিত পরিস্থিতিতে।
এইটি এটি বেটার, অর্থাৎ বের হয়ে আসুন। প্রথমে জানালাটি খুলুন, বাহির দিকে তাকান, দেখুন কত সুন্দর আকাশ আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ইউটিউবে ভালোভাবে দেখা যায়, কারণ ইউটিউবে এই অন্য ফোন যেটি গ্যালাক্সি খুব ভালো, ওটি দিয়ে খুব ভালো আসে। আচ্ছা, এরপর যা বলছিলাম, ডিসেন্সিটাইজেশন। বারান্দায় যান, বারান্দায় বসুন, একটু রিল্যাক্স করুন চোখ বন্ধ করে। আপনার বন্ধু বান্ধব ভালো মুহূর্তগুলোকে আপনারা চিন্তা করুন। সেটি করতে হবে। এরপর শরীর যখন ভালো তখন বাহিরে আসেন, কোনো কাজ ছাড়া এমনি একটু হালকা ওয়াক করতে, ছোট্ট কিছু সময়ের জন্য। তারপর আপনি পজিটিভ হন, আপনার কাজগুলো আস্তে ধীরে শুরু করুন। এইভাবেই তো চলতে হবে। দুনিয়াতে একা এসেছি আমরা সবাই, আমাদেরকে একা যেতেই হবে, তাই এই কাজগুলো আমাদের সবাইকে একাই করতে হবে। আর এগুলো চিন্তা করতে করতে যদি আমরা মানসিক রোগী হয়ে যাই, আমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না, কোনো লাভ হবে না। নিজের কাজ নিজেকে শক্তভাবেই করতে হবে। আমার একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আরেকটি গাড়িকে পিছন দিকে, সেকেন্ড বার আমি গাড়িতে বের হতে আমি সাহস পাইনি অনেক দিন। কিন্তু মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি বোধহয় আবার আরেকটি গাড়িকে মেরে দিব, এটি স্বাভাবিক। কিন্তু দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে তো নিতেই হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আপনাকে মানতেই হবে যে আপনি এভাবে চলবেন, আপনাকে এই যুদ্ধে জিততেই হবে। কেউ আপনার পরীক্ষায় পাশ করতে দিবে না, আপনার নিজের পরীক্ষা নিজেকেই দিতে হবে। এইটি বলুন নিজেকে, আপনাকে যেতেও হবে একা, তাই ম্যানেজ করুন একা। এই মাঝখান থেকে 1 মাসের এই এতটুকু যন্ত্রণার জন্য যদি আপনি মনে করেন যে আপনি ঔষধ খাবেন, আপনি মানসিক রোগের ডাক্তারের কাছে যাবেন, তাহলে কিন্তু হবে না। যুদ্ধ এখানে শেষ নয়, যুদ্ধ এখানে শেষ নয়। আমাদের সবারই দিন দিন বয়স হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রোগবালাই বাসা বাঁধবে, এইটিই তো স্বাভাবিক, তাই না? তাই যদি ভাবেন যে আমরা আগামীকাল আরেকটু অসুস্থ হব, এরপরে আরেকটু অসুস্থ, তাহলে কি চলতে পারবেন? কখনো পারবেন না। ধরুন একটি গাড়ি আপনি কিনেছেন, নতুন গাড়ি। এখন নতুন গাড়ি আপনি চালানোর সময় বসলেন, খুব সুন্দর, ভিতরে গন্ধ। এখন যদি খালি চিন্তা করেন যে আমার গাড়ির কি হবে, আমার গাড়িতে কেউ খোঁচা দেবে কিনা, তাহলে কি আপনি গাড়িটি চালিয়ে মজা পাবেন? পাবেন না। আপনি গাড়ি চালান, গাড়ির মেকানিকরা যা করার তা করবে, আপনার কাজ আপনি করুন। গাড়িটির সাথে আপনি সুন্দর মুহূর্তগুলো ব্যয় করুন, গাড়িটি এনজয় করুন, মেকানিক আপনার কাজগুলো করবে। ঠিক যেমনটি আপনার শরীর নিয়ে, আপনাকে বিধাতা একটি সুন্দর শরীর দিয়েছেন, এই এই সুন্দর শরীরটিকে আপনি এনজয় করুন, বিধাতাকে ধন্যবাদ দিন। ডাক্তাররা তাদের কাজ করবে, আপনার কাজ আপনি করুন। এইটি হচ্ছে আসল কথা। এইটি করতে গিয়ে যেন কখনোই কেউ এই মানসিক রোগীর ঔষধ না খান। আমরা যেই রকম ছিলাম আগে, আমরা এর চেয়ে ভালোই থাকবো, আপনি দেখবেন। এর মাঝখান থেকে আমরা নিজেদেরকে আরো শক্তভাবে প্রেজেন্ট করতে পারবো, আমরা প্রতিকূল পরিবেশে আরো মানিয়ে নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। অনেকের চাকরি চলে যাবে, অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, এগুলো ছিল, আছে, থাকবে, এগুলো রিজিক আল্লাহ তাআলা লিখে দেন। একটু ওই জায়গাটিতে বিশ্বাস করতে হবে সবাইকে। আপনারা চিন্তা করে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। অনেকে বলছেন বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো, তাও তো আল্লাহ তাআলাই লিখে দিয়েছেন এটি। তো আজকে আমি শেষের দিকে প্রায় আমি একটু কথা বলি, আমার একটু অভিজ্ঞতার কথা। আজকে তো হাসপাতালে গিয়েছিলাম, শুনেছিনি। এরপরে হাসপাতালে যাবার আগে আমি একটা ডিক্লারেশন দিয়ে গিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রে অনেক মানুষ, আমরা যারা কাগজপত্রহীন অভিবাসী, সরকার এখানে অনেক করছে যারা কাগজ আছে, কিন্তু যাদের কাগজ নেই তাদের জন্য সত্যি একটি বিড়ম্বনা। কাজও নেই, টাকাও নেই, খাবারও নেই, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। তো প্রথমবার যখন আমি 200 বা 250 মানুষকে খাবার দিলাম গত সপ্তাহে, কাগজপত্রহীন, অনেকে আমাকে কটাক্ষ করেছেন যে বেটা খালি দেখায়। তো আসলে গল্পগুলো তো আমি জানি, তাই আমি এগুলোতে খুব একটা পাত্তা দিই না।
আমার নিজের টাকা দিয়ে আমি নিজে করছি, তো আমি মানুষের দিকে তাকিয়ে লাভ কি? আমার নিয়ত ভালো, বাস দ্যাটস ওকে, আমি এভাবে নেই। হ্যাঁ, তো এর মধ্যে আমার ওনাদের স্টোরিগুলো শুনে আমার কাছে খুব ভীষণ খারাপ লাগলো। আমি আমার ম্যানেজার ভাইকে বললাম, ভাই আরো 200 মানুষের খাবার আয়োজন করো। তো এক একটি খাবার আয়োজন করা সত্যি এত সহজ নয়। জাকারিয়া ভাই কেমন আছেন? এত সহজ নয়। তাই আমি আরো 200 জন নিজের উদ্যোগে করলাম। তো আমি যতবারই ওকে বলি উনি একটু বিরক্ত হয়, তারপর উনি আবার করে দেন। শেষমেশ ওনার একটাই প্রশ্ন, আচ্ছা সব খাবার পাইছি কিন্তু খেজুরগুলা পাচ্ছি না। আমার একটাই কথা, আমি সমস্যা শুনতে চাই না, তোমাকে বলছি তুমি সমাধান করো। তো আজকে যখন খাবারগুলো আনলাম, মাত্র প্যাকেটও শুরু হয়নি, তো উনি আমাকে বললো যে আরো লাগবে। তা আমি বললাম দেখি জানাবো। তো আমাদের ঘোষণাটি দিলাম দুপুর 2টা বা 3টার দিকে হবে হয়তো, যে আমরা ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্সে যারা কাগজপত্রহীন অভিবাসী তাদের কাছে আমরা কিছু খাদ্যদ্রব্য পৌঁছে দিব। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কিছু ভলান্টিয়ার থাকবে, আমার 2 ছেলে থাকবে, আমাদের অফিসের কিছু কিছু মেম্বাররাও থাকবে। তো তাদেরকে বলবো তারা যেন পৌঁছে দেয়। ব্যাপারটি খুব আসলে সময় সাপেক্ষ, কেউ যেতে চায় না, রিস্কিও এখন করোনা যুগে, তারপর আমরা রিস্ক নিয়েছি। আমরা এই ঘোষণা দেবার 2 ঘন্টার মধ্যে আমার কাছে প্রায় 200 কল এসে গেল, SMS। সবার স্টোরি, এক একজন থেকে এক একজনের স্টোরি ভিন্ন রকমের। বলে বোঝাতে পারবো না, আসলে চোখে কান্নাই আসলো। তখন আমরা আরো 200 জনের জন্য প্রস্তুতি নিলাম। আমাদের যারা ভলান্টিয়ার টিম আছে তাদেরকে বললাম, তোমরা 3 জন দিবে বলেছিলে, আসলে আমার 9 জন লাগবে। এক একটি বড়তে আমার 3 জন করে লাগবে, আর আমার 2 ছেলে। তারপর আরো কিছু মানুষের সাহায্য চাইবো। আজকে আপনারা যারা কেউ যদি আপনাদের মধ্যে ভলান্টিয়ার করতে চান আমাদের সাথে, যার গাড়ি আছে, বুধবার দুপুর 2টার দিকে আমার অফিসে আসবেন মেহেরবানি করে। যদি গাড়ি থাকে, এই 3 বড়তে যেখানে আপনি থাকেন গাড়ি নিয়ে আসবেন, আপনাকে আমরা লিস্ট দিয়ে দিব। লিস্ট মোতাবেক আপনি এগুলোকে দিয়ে আসবেন, এইরকম একটি শর্ত। তো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন যারা ভলান্টিয়ার করতে চান। এই 3 বড়তে শুধুমাত্র যাদের কাগজ নেই সেই সমস্ত অভিবাসীদের কাছেই আমরা পৌঁছে দেব। এর মধ্যে কিছু বিদেশি মানুষও আমার কাছে রিকোয়েস্ট করেছে, কোথা থেকে পেয়েছে আমি জানি না। আমি বলেছি হ্যাঁ দিব, মানুষ হলেই হলো, কাগজ নেই এরকম মানুষ হলেই হবে। তো আপনাদের মাধ্যমে কিছু ভলান্টিয়ার যদি পাই ভালো। এর মধ্যে আবার এক ভাই বলেছে উনি আমাদের সাথে আর্থিকভাবে কিছু সাহায্য করতে চান। তো আমি বললাম যে ভাই ওকে, অসুবিধা নেই। তো মানুষ আছে আমাদের সাথে। এখন আমাকে যদি এই খাবারগুলোকে যদি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করেন, আমার জন্য কাজটি ইজি হয়। আমি চিন্তা করেছি যে হয়তো পুরো রমজান আমি হয়তো এই মানুষগুলোর জন্য চেষ্টা করে যাব যতটুকু করার। প্রথম 150 জন বোধহয় $50 করে গিফট কার্ডও পাবে, কারণ গিফট কার্ড পাওয়া যায় না, বাজারে নেই। আমার কাছে বোধহয় 150-টির মতো আছে। তো পরে নাম ঠিকানা আছে আমার কাছে, আমি যদি খুঁজে পাই আবার তাহলে ওদেরকে আমি মেল করে দেব। তো যাই হোক, যা বলছিলাম আপনাদের থেকে আমি ভলান্টিয়ার চাই এই খাবারগুলো পৌঁছে দিতে বাড়ি বাড়ি। একটু কষ্ট হবে, আমার অফিস থেকে এসে নিয়ে যেতে হবে। এই বুধবারের মধ্যে আমাদের প্যাকেটিং অনেকটা এগিয়ে যাবে। তো আপনাদের সাহায্য কামনা করছি পৌঁছে দেবার জন্য। বাংলাদেশে ঢাকায় না, বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমি নিয়ত করেছিলাম 30,000 পরিবারকে 15 দিনের খাবার আমি দেব। তো এর মধ্যে বোধহয় 10,000 পরিবারের খাবার দেয়া হয়ে গিয়েছে, আরো 20,000 দেব ইনশাল্লাহ। এটি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা, খুলনা, বরিশালেও দিচ্ছি। এই জায়গাগুলোতে আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে আমাদের টিমের মাধ্যমে। কেউ একটি টাকাও বেতন নেয় না, পুরোপুরি অবৈতনিক। এবং আমরা বাড়ি বাড়ি খবরও নিচ্ছি যারা কাছে দেয়া হচ্ছে। তো আমরা এই ভলান্টিয়ারদেরকে চিনি আগে থেকে, তাই আমাদের অসুবিধা হয় না। তো আমি আমার লেভেলে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তাআলা জানেন কতটুকু কি হবে। আর সাথে আমি কিছু মাস্ক, গ্লাভস এগুলোও দিচ্ছি ডাক্তারদের জন্য। এর মধ্যে 8,500 মাস্ক আর 3 দিনের মধ্যে পৌঁছাবে ঢাকায়, এখন হংকংয়ে আছে। এগুলো ডাক্তারদের জন্য, যারা ডাক্তার নার্স যারা ফ্রন্ট সারিতে থাকেন।
আর এর মধ্যে 5,000 সার্জিক্যাল মাস্ক আমি দিয়ে দিয়েছি, আশা করছি কাজে লাগবে। আর আরো 10,000 মাস্কের জন্য আমি অর্ডার দিয়েছি, এটি কারখানায় তৈরি হচ্ছে, আমাকে বলেছে যে হ্যাঁ আমাকে দিতে পারবে ওরা। তো দেখা যাক কি হয়, আগামী সপ্তাহে হয়তো আমি আগামী 5-7 দিন পরে হয়তো আমি ড্রাইভ দিব বাংলাদেশের জন্য একটি মাস্কের জন্য, যেটি হবে মাস্ক ফর বাংলাদেশ। এই মুভমেন্টটি দেখি কি হয়, 50,000 মাস্ক আমরা তুলে দিতে পারি কিনা, কি বলেন? সবাই মিলে পারবো? এটি নিয়ে আমরা পরে আলাপ করব, যদি সবাই রাজি থাকেন আমরা সবাই মিলে 50,000 মাস্ক তুলে দিব বাংলাদেশের জন্য। যাই হোক, অনেক কথা বললাম আজকে, প্রিপারেশন ছাড়া যা বললাম খুব ইম্পর্টেন্ট। ডাক্তার রশিদ জামাইকা হিল সাইড থেকে জয়েন করেছেন, হ্যাঁ তাই তো। আচ্ছা, আজকে অনেক কথা বলে বললাম, আজকে খুব ইম্পর্টেন্ট একটি টপিক ছিল, যেটি ছিল বাড়ি থেকে কিভাবে বের হবেন, মানসিক চাপটি কিভাবে নেবেন। আশা করছি কাজে লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এসএমএস করতে পারেন, অসুবিধা নেই। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি কিছু প্রশ্ন নেব, যেটি ফেসবুক গ্রুপই পান। আজকে ইউটিউবদেরকে বিদায় জানাচ্ছি। কালকে সকালে খুব সুন্দর একটি টপিক আবারও আলোচনা হবে, এবং কালকে রাতে যে আলোচনাটি হবে করোনা এবং আলট্রাভায়োলেট রে, সেইটি নিয়ে আলোচনা হবে আগামীকাল রাতে। খেয়াল রাখবেন যুক্তরাষ্ট্রের যারা দর্শক আছেন তাদের জন্য। আর আমাদের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনারা দাঁড়াতে চান, coronaSeva.com নামে একটি ওয়েবসাইট, সেটির মাধ্যমে আমরা প্রচুর স্বেচ্ছাসেবকের সাহায্য নিচ্ছি, এবং কেউ যদি এমনিও পাশে দাঁড়াতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাই। স্বেচ্ছাসেবক বেশি প্রয়োজন। আসুন আমরা কিছু প্রশ্ন নেই। ধন্যবাদ শামীম আলামিন, আমাকে গ্যালাক্সি ফোনে প্রশ্নটি দিন। স্যার আমি নিউ ইয়র্কে আসতে পারবো? আমি বোস্টন থেকে। হা 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 মামু, তোমার প্রথম প্রশ্নটাই তোমার। আচ্ছা, মামির পারমিশন পেলে মামা আসতে পারবা। পানি দিয়ে গড়গড়া করি, তাহলে কি করোনা থেকে সেফ হবে? এটা কিছুটা এটা ট্র্যাডিশনাল ধারণা। মুখ গহ্বর যত বেশি পরিষ্কার থাকবে ততই ভালো ফল পাবেন, এইটি হচ্ছে কথা। যারা ফেসবুকে আছেন তাদেরকে বলি, করোনা বিষয়ক সাবজেক্টগুলো আস্তে আস্তে কমে আসবে। আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে সন্ধ্যাবেলা রাত 10টায় শুনতে চান 15-20 মিনিট মেডিকেল টপিক নিয়ে, আমি কিন্তু প্রতিদিন এক একটি সুন্দর সুন্দর টপিক নিয়ে আসতে পারি। আপনারা যদি চান সেক্ষেত্রে বলতে হবে যে স্যার এটি চাই এটি চাই, আপনারা থাকলে আমি বলবো, অসুবিধা নেই। স্যার পানি দিয়ে কি ছড়ায় এই ভাইরাস, জানান প্লিজ। হ্যাঁ, পানি নিয়ে আমরা কিন্তু গতকাল আলাপ করেছি। পানি দিয়ে এটি ছড়ায়, কিন্তু এটি দিয়ে রোগ হয় কিনা সেইটি জানার মতো অবকাশ এখনো হয়নি, আরো সময় লাগবে। মাস্ক পরে বাইরে গেলে কি সুরক্ষিত? বাইরে গেলে পাশের মানুষের সাথে কথা না বললে কি আমি সুরক্ষিত? হ্যাঁ, এটি সুন্দর পয়েন্ট। যে কোনো ধরনের মাস্ক থাকলে আপনি মোটামুটি সুরক্ষিত। কথা যদি কম বলেন, ওই মানুষটি যদি কথা কম বলে, উনি কথা কম বললে আপনি সুরক্ষিত, আপনি কথা কম বললে উনি সুরক্ষিত। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এরকম ইনকনক্লুসিভ রেজাল্টও আসতে শুরু করেছে। এটি বিজ্ঞানের একটি জায়গা, যেখানে এটি আবার করতে হবে আর কি। স্যার নিউজিল্যান্ড নাকি একেবারে করোনা মুক্ত, এ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, নিউজিল্যান্ড খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে, ভেরি টাফ ওয়ে হ্যান্ডেল করেছে, এবং সমস্ত মানুষগুলো তাদেরকে সাহায্য করেছে। এইটি হচ্ছে কথা। বাংলাদেশের মতো নয় যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে ভিক্ষুককে দেখছে শত শত মানুষ, এরকম নয়। তারা যার যার জায়গা থেকে তার তার কাজগুলো করেছে, যেটি আমার সোনার বাংলায় দেখা যায় না। হ্যাঁ, এখন ভিয়েনাতে একজন বলছেন এখন ভিয়েনা থেকে দেখছেন, ওখানে তো রাত 3টা বাজে। আচ্ছা, সেহরি খেতে উঠেছেন। অপারেটর পদে চাকরি করে আমাদের প্রতিদিন বাইরে কাজ করতে হয়, মোবাইল কোর্টে যেতে হয়। হ্যাঁ, এটি সত্য। আপনারা খুব সিরিয়াস থাকতে হবে, এবং বাড়িতে থাকবেন, একা একটি রুমে থাকবেন, যতটুকু সম্ভব আগামী 1.5 মাস ডিস্টেন্স রেখে চলুন বাড়ির ভেতরে। মাঝে মাঝে শরীর ঠান্ডা হয়ে আসে, এটা কি করোনা? না, জি না। স্যার আরো কতদিন বাসায় থাকা উচিত নিউ ইয়র্কে? আমি জ্যাকসনেটে কাজ করি, আমার কি এখনই কাজে যাওয়া দরকার?
ডিপেন্ড করে। হ্যাঁ ক্যালভিন দা, আপনি তো একটি ফার্মাসিতে কাজ করেন, আপনি একটা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করছেন, তো আপনার জন্য এটি মাস্ট। তবে আপনি ফার্মেসিতে কাজ করেন যেহেতু দাদা, একটু সাবধানে থাকবেন, মানুষ থেকে যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করুন। আদর না হয় পরেই দেখালাম, আমি জানি আপনি অত্যন্ত সজ্জন, তারপরও চিন্তা করুন। আমাদের বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট খুলে দিচ্ছে, হ্যাঁ ইফতার তৈরির সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে, এখন ইউটিউবে সব রান্না পাওয়া যায়। ঘুমের মধ্যে দেখি এই বুঝি করোনা এলো, হতাশ হয়ে যাই। হ্যাঁ এই যে যেই মাত্রা থেকে দূরে থাকতে হবে, মনের বল দিয়ে, মনের বল। করোনা ভাইরাস আক্রান্ত অনেকে খেই হারিয়ে ফেলেছে, তো কি করবেন কি করবেন না। হ্যাঁ এটি একটি বিশাল বড় ট্রমা, যাদের হয়েছে তারা বুঝবে। মহিলারা বোধহয় একটু কম বুঝবে, কারণ তাদের লক্ষণগুলো কম, তারা একটু স্ট্রঙ্গার, তাই না? ভাই সাহেবরা সবাইকে বলছি, তাদের মৃত্যুর হারও কম। তাই তারা ভয় পেলে কিভাবে হবে? বাতাস থেকে করোনা ছড়ালে কি করব? বাতাস থেকে ঠিক করোনা ছড়ায় কিনা এটি না বলা যাচ্ছে না, বাতাসে এটি কিছুক্ষণ অ্যারোসোলাইজড হতে পারে, এইটি একটি কথা। এটি নিয়ে আরো বিস্তারিত সামনে আসবে। আমার অ্যাজমা আছে, একটু রিল্যাক্স থাকা যায় কিভাবে? হ্যাঁ রিল্যাক্স থাকা যায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাবেন না, নিউজ পড়বেন না। আপনি যদি একটু দুর্বল মানসিকভাবে দুর্বল হন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি অবশ্যই অবশ্যই এই সমস্ত মিডিয়ার কাছে যাবেন না। এগুলো নিয়ে এত চিন্তা করার কথা না, আপনি আপনার পরিধির ভেতরে থাকুন, এটি আপনার কাছে আমার অনুরোধ। যা বলছিলাম, আজকে এখানেই রাখি, কাল সকালে আবার দেখা হবে। কোনো স্পেসিফিক ইন্টারেস্টিং করোনা বিষয়ক সাবজেক্টে শুনতে চাইলে আপনারা আমাকে ইনবক্স করবেন। আমাকে আপনারা এতটা ভালোবাসায় জড়িয়ে রেখেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে এই পরিমাণ মর্যাদা দেওয়ার জন্য। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, শেয়ার করুন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি। না, মহিলাদেরকে কেন মরতে বলবো? না না না, ওনারা আমাদের মায়ের জাতি।